আর শুক্রবার জুমার পর হাসনাত আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। জানাজার নামাজ রাতে হবে। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় হাসনাত আব্দুল্লাহর জন্য যেটা দুঃসংবাদ চলে আসছে নগদে। এদিকে আজ জুমার পর হাসনাত আব্দুল্লাহর খুবই খারাপ অবস্থা হয়েছে রাজপথে। উসমান হাদির মতো অবস্থা হয় তার, ভয়াবহভাবে আক্রমণের শিকার হয়েছে সে। ভোটের আগে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতেই একের পর এক টার্গেট কিলিং ঘটাচ্ছে অপরাধীরা, এমনটা মনে করছে খোদ আইন শৃঙ্খলা বাহিনী। গোলাগুলির ঘটনায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। তবে পুলিশ বলছে সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে। 24 ঘন্টার ব্যবধানে ডক্টর মোহাম্মদ ইউনূস খেলাটা ঘুরাই দিছে। এই প্রথম এমন কোন বড় ধরনের সফলতা পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কাকু কিন্তু সুইরা লাইব। দর্শক, আজকের দিনটা বিশাল এক ঘটনা দিয়ে চিহ্নিত হয়ে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজ দুটি বড় পদক্ষেপ নিয়েছে। মোস্ট পাওয়ারফুল ব্যক্তি, মোস্ট পাওয়ারফুল ম্যান অব দ্য আর্থ ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিহাসের মোড় ঘোরানোর মতো কিছু সিদ্ধান্ত আজ নেওয়া হচ্ছে। 20 জানুয়ারি যত নিকটে চলে আসছে, রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা তত দ্রুত কাছে এগিয়ে আসছে। ওই সার্জিস, হাসনাত, এদেরকে আমরা বাজে কথা বলি, কিন্তু ওদেরকে ব্যবহার করেনি। চারদিকেই সার্জিস হাসনাতকে নিয়ে এতদিন আলোচনা সমালোচনা হচ্ছিল। এইদিকে আজকে জুমার পর হাসনাত আব্দুল্লাহর উপর কঠিন প্রভাব পড়ে। উসমান হাদি যখন গুলিবিদ্ধ হয়েছিল, এরপর থেকেই সবাই সন্দেহ করছিল যে নেক্সট টার্গেট হাসনাত আব্দুল্লাহ। এখন আমরা দেখতে পারি সেই সন্দেহটা, মানে জনগণের সন্দেহটা সত্যি হয়ে যায় এবং দেশে আজকে নতুন একটি পরিস্থিতি হয়। শিক্ষার্থীরা আবারও রাজপথে নামে, যেভাবে শেখ হাসিনাকে পতন করিয়েছিল ঠিক সেইভাবেই এখন সবাই ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছে, আন্দোলন করতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে দেশের অবস্থা এবং হাসনাত আব্দুল্লাহর অবস্থা সবকিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে। ভোটের লড়াই শুরু হওয়ার আগেই কি কার্যত জিতে গেলেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 আসনে আজ বিকেলে ঘটে গেল এক অভাবনীয় রাজনৈতিক নাটক। মুহূর্তের মধ্যেই পাল্টে গেল নির্বাচনের দৃশ্যপট। বিএনপির দুর্গ বলে খ্যাত এই অঞ্চলে ধানের শীষের হেভিওয়েট প্রার্থী এখন মাঠের বাইরে। কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নয়, আদালতের এক কলমের খোঁচায় কপাল পুড়ল 4 বারের সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সি। আজ বিকেলে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ছাপ জানিয়ে দিয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সি একজন ঋণ খেলাপি, আর একজন ঋণ খেলাপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু একটু থামুন, খবরটি শোনার পর আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, এই ঋণ খেলাপি বিষয়টি আসলে কি এবং কেন ব্যাংকের টাকা শোধ না করলে একজন মানুষ এমপি হতে পারে না। আসুন বিষয়টি একদম সহজ বাংলা ভাষায় বুঝে নেওয়া যাক। ঋণ খেলাপি বা লোন ডিফল্টার হলেন তিনি যিনি ব্যাংক থেকে টাকা নিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তা ফেরত দেননি। বাংলাদেশের নির্বাচনের মূল আইন হলো গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও 1972। এই আইনের 12 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, যদি কোনো ব্যক্তি মনোনয়নপত্র জমা দেওয়ার দিনের আগে খেলাপি ঋণ পরিশোধ না করেন তবে তিনি সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন। কেন এই কঠোর আইন? যুক্তিটা খুবই সরল। যে ব্যক্তি নিজের ঋণ শোধ করতে পারে না বা ব্যাংকের টাকা আটকিয়ে রাখেন, তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে গেলে দুর্নীতি করার সম্ভাবনা থাকে। তিনি হয়তো এমপি হয়ে ক্ষমতার দাপট দেখিয়ে সেই ঋণ মাফ করানোর চেষ্টাও করতে পারেন। তাই রাষ্ট্র আগে থেকেই তাকে আটকে দেয়। তাহলে এই বিপদ থেকে বাঁচার উপায় আসলে কি? উপায় একটাই, মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দিষ্ট তারিখের আগেই বকেয়া টাকা শোধ করতে হবে, অথবা ব্যাংকের সাথে সমঝোতা করে লোনটি রিশিডিউল বা নবায়ন করে নিতে হবে। কিন্তু মঞ্জুরুল আহসান মুন্সি এখানেই বড় ভুলটি করে ফেলেছেন, অথবা বলা যায় ভাগ্য তার সহায় হয়নি। গত 3 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা তাকে বৈধ ঘোষণা করেছিলেন ঠিকই, কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে তার নাম ঋণ খিলাফি হিসেবে ভেসে উঠেছে। তিনি দৌড়ে গিয়েছিলেন হাইকোর্টে। হাইকোর্ট তাকে সাময়িক স্বস্তি দিয়ে ঋণ খেলাপির তালিকা স্থগিত করেছিল। তিনি ভেবেছিলেন ফোরাবুজি কেটে গেল, কিন্তু আজ বিকেলে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত সেই স্বস্তি কেড়ে নিলেন। আদালত ছাপ জানিয়ে দিয়েছে, হাইকোর্টের এই স্থগিতাদেশ
চলবে না। অর্থাৎ আইনের চোখে মুন্সি সাহেব এখন ঋণ খেলাপি, আর তাই নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই দেবিদ্বারের মাঠ থেকে তাকে বিদায় নিতে হলো। বিশ্লেষকরা বলছেন এটি একটি আইনি সিদ্ধান্ত যা হাসনাত আব্দুল্লাহর জন্য মাস্টার স্ট্রোক হয়ে এলো। এতদিন বিএনপি প্রার্থী থাকায় ভোটের মাঠে মোটামুটি একটি চ্যালেঞ্জ ছিল, কিন্তু আজ আদালতের রায়ের পর বিএনপির ভোট ব্যাংক এখন নেতৃত্বহীন। তাহলে কি হাসনাতের বিজয়ের পথ এখনো নিষ্কণ্টক, নাকি বিএনপির কর্মীরা এই রায় মেনে না নিয়ে অন্য কোনো কৌশল অবলম্বন করবে? পোড়া কপাল হইলে যা হয় আর কি, থাকে না অনেক সময় যে একদম পাইয়া গেছে, হাতে লাড়াচাড়া করতেছে, পড়ে গেল, এরকমও হয় অনেক সময়। হাসনাত আব্দুল্লাহর জন্য যে সুসংবাদ ছিল, এই সুসংবাদের বিপরীতে আবার একটা দুঃসংবাদ চলে আসছে নগদে। একটা ভিডিও দেখাচ্ছি, যারা কুমিল্লা দেবিদ্বারের মানুষ আছেন তারা হয়তো এই ভিডিওটি ইতিমধ্যে দেখছেন অথবা দেখেন নাই। মঞ্জুরুল আহসান মুন্সি খুব শীঘ্রই ফিরে আসছেন, মানে মনোনয়ন বৈধতা পেতে যাচ্ছে। কুমিল্লার দেবিদ্বারে সবচেয়ে বেশি ফাইট চলছে, মানে এনসিপির যতগুলো নেতা নির্বাচন করছেন এর মাঝখানে হাসনাত আব্দুল্লাহ দলমত নির্বিশেষে একটা ভালো পজিটিভ অবস্থানে আছে এনসিপির সব নেতাগুলোর মধ্যে। আর দ্বিতীয় হচ্ছে তাসলিম জারা। তবে মঞ্জুরুল আহসান মুন্সিও তিনিও কিন্তু দেবিদ্বারের পুরানা খেলোয়াড়, বাঘ, রাজনীতির মাঠে যথেষ্ট পাকাপোক্ত। তবে ঋণ খেলাপ ইস্যুটা এটা ওনার ইজ্জতের উপর আসছে আমি মনে করি। কেন মনে করি দেখেন, ব্যাংকের টাকাগুলো জনগণের টাকা। এখন বাংলাদেশে গতকালকের ভিডিওতে বলছি যে রাজনৈতিক ছত্রছায়ায় ব্যাংকগুলো থেকে বড় বড় লোন নেওয়া হয়, আর সরকার ক্ষমতা থাকলে এগুলো নিয়ে রিঅ্যাকশন হয় না। ঋণ খেলাপির তালিকায় পড়েন, তারা আসলে ভালোভাবেই চলাফেরা করেন। অনেকে আছে অরিজিনালি বিপদে পড়ছেন, আসলে কলকারখানাটা বন্ধ হয়ে গেছে, ব্যবসাটা লস হয়ে গেছে, সেই সকল কারণে হয়তো দিতে পারে না। আবার অনেকে রাজনৈতিক ছত্রছায়ায় এই টাকাগুলো মাইরা দেয়। তবে মঞ্জুরুল আহসান মুন্সির বিষয়টা ওনার বক্তব্য যে উনি এই টাকা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, প্লাস এই টাকা পরিশোধের রাস্তায় আছে, পথে আছে, আর এটা একটা আইনি প্রসেসিং। সম্ভবত পেশটা হচ্ছে প্রিমিয়াম ব্যাংকের সাথে। তো আজকে মানে গতকালকে 8ই জানুয়ারি চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল করিম হকের আদালতে যখন এই শুনানিটা চলছিল, তখন আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেছিলেন ব্যারিস্টার বিভূতি তরফদার। আর এখান থেকে যেটা জানা গেল যে চেম্বার যে আদালত আছে, যে মঞ্জুরুল আহসান মুন্সির নাম দেওয়ায় স্থগিত করে দিয়েছে চেম্বার আদালত। তো ভিডিওর প্রথম অংশে মঞ্জুরুল আহসান মুন্সি যে বললেন যে বিভ্রান্ত না হতে, আসলে এই ফ্যাক্টটা কি, আদালতের মধ্যে যখন কোনো জিনিস ঢুকে তো বসের উপর যেমন বস থাকে, তো আদালতেও জাজের উপর জাজ থাকেন, চেম্বারের উপর চেম্বার থাকে। এখন মামলাটা আটকাইছে, মানে যেখানে গিয়ে আটক হয়েছে এটা হচ্ছে চেম্বার আদালত। চেম্বার আদালতের উপরেও কিন্তু আরো বিচারকরা আছেন, সর্বোচ্চ বিচার পর্যন্ত যাওয়ার এখানে কিন্তু সুযোগ আছে। অ্যাপিল বিভাগ আছে, অ্যাপেলার ডিভিশন আছে, আরো বেশ কয়েকটি ধাপ কিন্তু আছে। যেমন ধরেন তিনি যে কথাটা বললেন যে তার আইনজীবী লড়াই করছে, তার আইনজীবী যদি চেম্বার আদালতের উপরের আদালতে গিয়া প্রমাণ করতে সক্ষম হন যে মঞ্জুরুল আহসান মুন্সি তিনি ঋণ খেলাপি যে টাকা সেটা তিনি দিয়ে দিবেন অথবা ফেরত দিবেন অথবা কোন একটা যৌক্তিক কারণ দেখাইতে পারে। ভোটের মাঠ এখন তেতে আছে, জমজমাটভাবে চলছে নির্বাচনী প্রচারণা। এককালে শরিক বিএনপি আর জামায়াতের মধ্যে যখন মুখ দেখাদেখি বন্ধ, ঠিক তখনই জানা গেল হাসনাত, সার্জিস, নাহিদদের নেতৃত্বে থাকা এনসিপির জামায়াতের সঙ্গে জোটের ঘোষণা। এই জোটকে ঘিরে জল ঘোলাও কম হয়নি। নাহিদ ইসলাম যখন প্রকাশ্যে জানালেন জামায়াতের সঙ্গে তারা ভোটের পথে হাঁটবেন, এক পক্ষ এতে বেজায় খুশি, কিন্তু একই সময়ে দলটির ভেতরে শুরু হলো পদত্যাগের ঢল। নির্বাচনের বাকি ঠিক 1 মাস। এই মুহূর্তে আদৌ নির্বাচন পর্যন্ত টিকবে তো এই জোট? এই প্রশ্ন এখন সবার মুখে। গেল ডিসেম্বরের শেষ দিকে জামায়াতের সঙ্গে জোট ঘোষণা এলো এনসিপির পক্ষ থেকে। নারী সদস্যদের বড় একটি অংশ স্পষ্ট জানিয়ে দিলেন জামায়াতের সঙ্গে জোটে থাকা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তখনই মনে হচ্ছিল এই বুঝি ভাঙন ধরল জোটে। অবশ্য দলের আরেক অংশের মন্তব্য, বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের মাঠের হিসাব সব আলাদা, আর সেখানে একটু সমঝোতা করতেই হয়। আদর্শ পুরো না মিললেও তাতে বড় কোনো সমস্যা নেই বলে তারা মনে করেন। মঙ্গলবার আসন সমঝোতা নিয়ে জামায়াত এনসিপি টানাপোড়েন শিরোনামে একটি খবর প্রকাশ করে প্রথম আলো। সেখানে বলা হয় জামায়াতে ইসলামী এবং এনসিপির সমঝোতা হওয়া 30টি আসনের একটি হল বান্দরবান। কিন্তু জামায়াতের একাংশের দাবি সমঝোতা থাকলেও মাঠের বাস্তবতা আলাদা। সেখানকার এনসিপির প্রার্থীর বাড়ি কক্সবাজারের মহেশখালী হওয়ায় বান্দরবানে তার গ্রহণযোগ্যতা কম। সেই তুলনায় জামায়াতের প্রার্থী এগিয়ে আছেন। অর্থাৎ জোট হয়েছে ঠিকই, কিন্তু মাঠে এখনো আপোষ, অসন্তোষ, হিসাব নিকাশ সবকিছুই পাশাপাশি চলছে। কেন এই দুই দল এক হলো? জামায়াত বহু পুরনো দল, গ্রাম, শহর, মফস্বল সবখানেই তাদের সংগঠন আছে, মাঠের উপস্থিতিও শক্ত।
তবে জাতীয় নির্বাচনে এককভাবে বড় সাফল্যের ইতিহাস নেই জামায়াতের। অন্যদিকে এনসিপি একদম নতুন একটি দল। তরুণ নেতৃত্ব, নতুন রাজনৈতিক ভাষা এবং বিকল্প রাজনীতির ভাবমূর্তি নিয়ে তারা উঠে এসেছে। এই জায়গায় দুই পক্ষের প্রয়োজন পরিষ্কার। জামায়াতের দরকার ছিল তরুণ এবং শহরমুখী ভোটের প্রবেশ এবং তুলনামূলক সফট ইমেজ। এনসিপির দরকার ছিল মাঠ নির্ভর সংগঠন, কাঠামোগত সাপোর্ট এবং জাতীয় রাজনীতিতে দৃশ্যমানতা। তাই সহজ ভাষায় দুপক্ষই বুঝেছে দুজনের দুজনকে দরকার। এটাই জোটের আসল ভাষ্য। এটা বাস্তব রাজনীতির সিদ্ধান্ত, কোনো আবেগের নয়। ওই সার্জিস, হাসনাত এদেরকে আমরা বাজে কথা বলি, কিন্তু ওদেরকে ব্যবহার করেনি, ওদের কাছে যায়নি। আপনি ওদের সাক্ষাৎকার নেন, ওরা যদি বলে দেয় অনেক মানুষের কাপড় চোপড় থাকবে না। এই রাজনৈতিক অঙ্গনের এমন কোনো বড় মানুষ নাই একটা ওদের দ্বারা টেলিফোন করিয়ে, ওদের দ্বারা একটা কন্ট্রাক্টারি নেওয়ার জন্য এই যে সমাজের মুখোশধারী এমন কোনো লোক নাই ওদের কাছে যায়নি। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে সবকিছু কই আমার কাছে, তো আমি তো যাইনি সেখানে, যার জন্য যে আমি কথা বলতে পারছি। ওদের বিরুদ্ধে বড় বড় লোকগুলো যারা সমাজের, তারা কেন কথা বলতে পারছে না? কেউ কথা বলতে পারছে না। এর কারণ হলো ওদের ওই সময়গুলোতে নিজেদের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ওদের জুতা টানছে, ওদের পা ধরেছে, ওদের মাথায় করে নিয়েছে। ওরা বলছে ওরা লিডার, সমস্ত কিছু। এই কাজগুলো তো আমাদের সমাজে সব লোক করেছে। আবার এই যে দেখুন তারেক রহমান সাহেব আসছে, আসার সঙ্গে সঙ্গে দল বেঁধে এই যে চাটার দল কিভাবে তার কাছে সেভাবে যাচ্ছে কোনো জায়গাতে। এটা তো আমাদের একটা ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক হয়ে গেছে। শেখ হাসিনার জামানাতে আপনি তো সাংবাদিকতা করেছেন, গণভবনে যে মেলা মিলত, একটু দেখার মতো বলেন তো, এগুলো দেখলে মেজাজ গরম হয়ে যায়। তো সেই মেলাতে আবার মেলানোর জন্য সবাই মানে নাচানাচি করছে, পোশাক করে বসে আছে, খালি ডাক কখন থেকে পড়বে। বুঝতে পারছেন না? কিন্তু সমস্যা হলো আগে যারা মেলা মিলিয়েছে, পাত্রপাত্রী ছিল, যাত্রা দলের নায়ক নায়িকা ছিল, তাদের মোটামুটি একটু ট্রেন আপ ছিল, ডায়ালগ মুখে ছিল। এখন যারা আসছে তারা তো একেবারে কি বলবো, হিরো আলমের শিষ্য। অভিনয় করার জন্য হিরো আলমের শিষ্য হওয়ার যোগ্যতা নাই এদের। যদি গানের শিল্পী ধরেন, আর মাহফুজ সাহেবের মানে শিষ্য হওয়ার উপযুক্ত এরা না, এটিএন মাহফুজ সাহেবের শিষ্য হওয়ার উপযুক্ত না। এই লোকগুলো এখন যারা ক্ষমতায় আসবে তাদের জন্য মঞ্চ সাজায় বসে আছে। বুঝেন যে কত বড় একটা বিরক্ত তৈরি হবে আগামীতে। তো তারেক রহমান এখনো খুব বেশি বক্তব্য দেন নাই, মানে নিউজ করার মতো ওনার বক্তব্য এখনো আসেনি, কর্মসূচিগুলোই এসছে। তো আপনি বলছেন যে এখন তাকে নিয়ে যে জয় জয়কার চলছে, খুব দ্রুতই তার জনপ্রিয়তায় ভাটা পড়বে, কেন বলছেন সেটি? না, মূল ব্যাপার হলো যে জনপ্রিয়তায় ভাটা পড়বে না। মূল ব্যাপার হলো আমাদের দেশের কাম টু দ্য রিয়ালিটি, হু ইজ আই এম। আমি একজন মানুষ, আমার একটা নির্দিষ্ট বয়স আছে, আমার একটা পরিচয় আছে, আর আমি এর সাথে কিছু কিছু যুক্ত হয়েছে। আমি যখন টক শোতে যাই, এই আপনার অনুষ্ঠানে আসছি, এরকম অবস্থা দৃষ্টিতে মানুষ মনে করে যে আমি না জানি হাতি হয়ে গেছি। এখন এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে তারেক রহমান সাহেব লন্ডনে 17 বছর ছিলেন। বাংলাদেশের সব লোক তার বিরুদ্ধে, এই এখন যারা গেছে গালাগালি করেছে, এখন যারাই করছে, কেউ তাকে খোঁজ নেয় নাই, তার সংসারটা কিভাবে চলে কেউ কখনো খোঁজ নেয় নাই। এখন হঠাৎ করে সেই লোকগুলো যদি তারেক রহমান সাহেবকে হিমালয়ের উপরে উঠিয়ে বিরাট কিছু বানিয়ে দেয়, তাহলে এটা তারেক রহমান সাহেবের জন্য একটা ডেঞ্জারাস জিনিস না? এখন আমাকে সব মানুষ বললো যে স্যার রনি সাহেব, আপনার ভিতরে একটা অলৌকিক ক্ষমতা আছে, আপনাকে গিয়ে শুধু হিমালয়ের উপরে ছেড়ে দিলে আপনি দেখবেন একেবারে ঈগল পাখির মতো দুটো পাখা বের হয়ে আপনি উঠতে পারবেন, আমার মরার সাথে কোনো উপায় নেই। তো এই লোকগুলো তো মানুষের পাহাড়ে উঠাচ্ছে, এইগুলো একটা। 2 নম্বরে আমাদের দেশ একটা জানাজা প্রিয় দেশ, মানে শুধু এটা বেগম জিয়া হাদির ক্ষেত্রে প্রযোজ্য নয়, সব ক্ষেত্রেই। আমি আমাদের সংসারে দেখছি যে অনেক দূরতম আত্মীয়, দাদার দাদার দাদা পরদাদা, সে 10 বছর বিছানায় পড়েছিল, কোনোদিন খোঁজ নেয়নি। দেখেন এই যে দেখাই হুমকি নাই, এখন এই যে বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে আছি, জীবনে হুমকি আছে, বুলেট প্রুফ জ্যাকেট আছে। দর্শক, নির্বাচনের মৌসুম চলছে এবং নির্বাচনের মৌসুমকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে এই নির্বাচনে প্রার্থী বুলেট প্রুফ জ্যাকেট পরে জনসংযোগ করছেন, নিজের কর্মকাণ্ড করছেন বুলেট প্রুফ জ্যাকেট পরে। এই দৃশ্যও আমাদের দেখতে হলো। আমরা একদিন আগেই যখন দেখলাম বিএনপির এক নেতা, স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ড, তার আগে ওসমান হাদি হত্যাকাণ্ড দেখলাম, এবার এই খবরটা রীতিমতো সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটা ঘটেছে গোপালগঞ্জে। গোপালগঞ্জের এক বিএনপি নেতা এবং নির্বাচনের প্রার্থী, তিনি বুলেট প্রুফ জ্যাকেট পরে তার নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছেন, যেটা তিনি আবার জনসম্মুখে প্রকাশও করেছেন। কি হলো সেখানে, কেন এই পরিস্থিতির জন্ম হচ্ছে, চলুন একটু জেনে দেখি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম বুলেট প্রুফ জ্যাকেট পরার কথা। একজন নির্বাচনের ক্যান্ডিডেট, তিনি যদি নিজেই নিরাপত্তা বোধ না করেন, তার জীবন নিয়ে যদি শঙ্কার মধ্যে থাকেন, তাহলে আগামী নির্বাচনটা কিভাবে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে সেটা একটা বড় প্রশ্ন, এবং প্রশ্নটা তৈরি হয়েছে গোপালগঞ্জে। গণমাধ্যম কি বলছে, প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, পাঞ্জাবির বোতাম খুলে বুলেট প্রুফ জ্যাকেট দেখালেন বিএনপির প্রার্থী।
পাঞ্জাবির নিচে তিনি বুলেট প্রুফ জ্যাকেট পরেছেন কিংবা পরতে বাধ্য হয়েছেন বাস্তবতার কারণে। কি বলা হচ্ছে আরও, সেখানে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ 3, কোটালীপাড়া টুঙ্গিপাড়া আসন, যে আসনটা যেখানে বঙ্গবন্ধুর সমাধি এবং শেখ হাসিনার ঘাঁটি হিসেবে পরিচিত যে আসন, সেখানকার এই ঘটনা। বিএনপি প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে নেতাকর্মীদের সামনে নিজের গায়ে পরা বুলেট প্রুফ জ্যাকেট প্রদর্শন করতে দেখা যায়। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে। এখানে অনেকেই অনেক কথা বলতেছে, বিশেষ করে হাসনাত আবদুল্লার বিষয়ে কথা হয় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।